হবে। তাহলে সোমেশ্বর বলো যে 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি হবে। দেবনীল সোমেশ্বর দুজনাই দেখতে থাকো, সোমেশ্বর যদি ভুল অ্যান্সার দেয় তাহলে দেবনীলকে ধরবো। বলো। হ্যাঁ, ডি নাম্বার ঠিক বলেছো, সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, এখানে ব্যাখ্যাটা বলো। একদম একদম সঠিক বলতে দেখো, 4 নাম্বার ছবিতে বাইরের দিকে মুখ করে আছে, তাই না? ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেন তাহলে দেবনীল, বলো দেবনীল, 5এরটা কি অ্যান্সার হবে? আর 5এর কেন বলো। কেন, ব্যাখ্যা তোমাকে বলতে হবে। তুমি কি কথা বলছো, আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, দেবনীল একরকম বলেছে। সোমেশ্বর বলো তো, এটা ডি হবে কি না অন্য কোনো অ্যান্সার হবে? সোমেশ্বর অ্যান্সার দাও, যেটার অ্যান্সার কী হবে। ভিডিও কিছু দেখা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আমার এখানে সেকেন্ড স্ক্রিন আছে, আমি তো দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে হয়তো আপনার ইন্টারনেটে কিছু সমস্যা হয়েছে। একটা কাজ করুন, কেটে জয়েন করুন। আচ্ছা, সোমেশ্বর অ্যান্সার দাও যে 5 নাম্বারের উত্তর কী হবে। মাইক অন করে অ্যান্সার দিও। সোমেশ্বর কী মনে হচ্ছে, অ্যান্সার দাও মাইক অন করে, যা আমার মনে হয় সেটাই অ্যান্সার দাও, ভুল হলে ক্ষতি নেই। হ্যালো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি না যে তুমি অ্যান্সার দিচ্ছ না কেন। আচ্ছা, আপাতত আমি অ্যান্সার দিচ্ছি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে 5 নাম্বার ছবিতে যে দুটো অ্যারো আছে, সেই অ্যারোগুলোকে যদি আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, দেখো দুটো অ্যারো পরস্পরকে ক্রস করছে। এরপরে দেখো দ্বিতীয় ছবিতে যদি আমার অ্যারোগুলোকে এগিয়ে নিয়ে যাই, দেখো পরস্পর ক্রস করছে না। 3 নাম্বার ছবিতে দেখো অ্যারোগুলোকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে দেখো ক্রস করছে। 4 নাম্বার ছবিতে দেখো অ্যারোগুলোকে এগিয়ে নিয়ে গেলে কিন্তু ক্রস করছে। তাহলে আমাকে বলো অ্যান্সার কী হবে, কোনটা সব থেকে আলাদা? বলো দেবনীল, কী মনে হচ্ছে অ্যান্সার কী হবে? নাম্বার ডি মনে হচ্ছে।
আচ্ছা, তুমি সোমেশ্বর অ্যান্সার দিলে, দেবনীল অ্যান্সার দাও। আচ্ছা, এখানে অ্যান্সার বি হবে। কেন অ্যান্সার বি হবে? কারণ দেখো, প্রত্যেক ক্ষেত্রে দাগগুলো পরস্পরকে ক্রস করছে, কিন্তু একমাত্র ছবি বি যেখানে দাগগুলো কিন্তু পরস্পরকে ক্রস করছে না। হয়ে গেছে। আরেকটা কারণ বলে দিচ্ছি, দেখো আরেকটা কারণ হচ্ছে, দেখো যে দেখো এইখানে দেখো প্রত্যেকটা ছবিতে একটা খাঁজ মতো আছে, দেখো ভালো করে, দেখো ঠিক এই ধরনের একটা ছবি আছে আমাদের, এই দেখো ঠিক এই বরাবর তীর চিহ্ন গেছে, কিন্তু বি নাম্বার ছবিতে দেখো তীর চিহ্নগুলো ঠিক উল্টো দিকে এসছে। তীর চিহ্নগুলো দেখো বি নাম্বার ছবিতে এই বরাবর এসছে, পেয়েছো? বুঝতে পারছো? এইটাও একটা কারণ, যে কারণে যে অ্যান্সার হচ্ছে বি হবে, কারণ সব ছবিতে তীর চিহ্নগুলো এইভাবে গেছে, কিন্তু বি নাম্বার ছবিতে তীর চিহ্নটা ঠিক উল্টো দিকে এসছে। এটা একটা কারণ যে অ্যান্সার বি হবে। বোঝা গেল? আচ্ছা, এবার বলো তো 6 নাম্বারের অ্যান্সারটা কী হবে, কী মনে হচ্ছে? ভালো করে দেখে নাও, দেখে বুঝে বলো। কেন? হ্যাঁ, এই জন্য তাহলে অ্যান্সার কী হবে? ডি হবে, তাই তো? ঠিক বলেছো। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসি। আচ্ছা দেখো, এখানে 7 কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারো কিনা। দেখো 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারো কিনা দেখো। মাইক অন করে বলবে। কি মনে হচ্ছে? দেখো এই অংশগুলোর দিকে বলো। অ্যান্সার সি, তাই তো? ব্যাখ্যা বলো। হ্যাঁ, ঠিক বলেছো, সবগুলোতে অ্যারো আছে, কিন্তু অ্যান্সার সিতে অ্যারো উল্টো আছে। আচ্ছা, 8এরটা বলো তো কী হবে? 8এরটা বলো। অ্যান্সার নাম্বার ডি এটা, তাই তো? আচ্ছা, কেন বলো তো অ্যান্সার নাম্বার ডি হবে? না, এটা একটু ভুল হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ছবিতে অর্ধেক অংশ কালো, অর্ধেক অংশ সাদা, অর্ধেক অংশ কালো, অর্ধেক অংশ সাদা, অর্ধেক সাদা, অর্ধেক কালো। একমাত্র বি নাম্বার ছবিতে দেখো অর্ধেকের কম কালো অংশ আছে, অর্ধেকের বেশি সাদা অংশ আছে, তাই না? এই কারণে অ্যান্সার কী হবে? বি হবে, অ্যান্সার ডি হবে না। বুঝে গেল? আচ্ছা শোনো, তাহলে এইভাবে আমাদের এখানে অনেকগুলো মেন্টাল এবিলিটির প্রশ্ন আছে,
সেইভাবেগুলো আমরা ভবিষ্যতে অবশ্যই সলভ করব। তবে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে একটু একটু জিনিসে সমস্যা আছে, তবে ধীরে ধীরে প্র্যাকটিসের সাপেক্ষে সেটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার অঙ্কে চলে আসি। হ্যাঁ, দেখতে পাবো। স্ক্রিন নড়ছে তো, স্ক্রিন এক জায়গায় স্টেবল হলে দেখতে পাবো। আমি এর একটা পদ্ধতি ব্যবস্থা করছি যাতে ঠিকঠাক করে বিষয়টা করানো যায়, কারণ এভাবে হলে খুবই সমস্যাজনক। আচ্ছা, তোমাদের আপাতত আমি তুমি দেখতে পাচ্ছ যে পাটিগণিত পরীক্ষা দেখতে পাচ্ছ? একদম একদম। তাহলে দেখো, পাটিগণিত পরীক্ষা অংশে তোমাদের অঙ্কের সিলেবাসে আর কি মোট 20 ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে। তবে এখানে তোমরা মোটামুটি 10 থেকে 12 ধরনের অঙ্ক দেখতে পাবো। দেখো, লেখা আছে যে সংখ্যা ও সংখ্যা সিস্টেম, পূর্ণ সংখ্যার 4টি মৌলিক ক্রিয়াকলাপ, মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আর কি, যোগ বিয়োগ গুণ আর ভাগ, এই 4টে প্রক্রিয়া। আচ্ছা, গুণনীয়ক আর গুণিতক তোমরা পড়েছো ক্লাস 4-এ। দশমিক এবং মৌলিক অপারেশন ক্লাস 4-এ হয়তো সামান্য পড়েছো, ক্লাস 5-এ অনেকটাই পেয়েছো। আচ্ছা, ভগ্নাংশের দশমিকে রূপান্তরিত এবং তার বিপরীত, মানে ভগ্নাংশ থেকে দশমিকে নিয়ে যাব, আবার দশমিক থেকে ভগ্নাংশে নিয়ে চলে আসব, এমন একটা। আচ্ছা, এরপরে আছে দেখো দৈর্ঘ্য, ভর, ক্ষমতা, সময়, অর্থ, মানে কিলোমিটার হেক্টোমিটার পড়েছো না, ওই অংশটা। আচ্ছা, সময় মানে হচ্ছে ঘড়ি, আর অর্থ মানে হচ্ছে টাকা পয়সার অঙ্ক, পারবা এগুলো। সরলীকরণ, সরল তোমরা যেটা শিখেছো সেটাই আসবে। আচ্ছা, ভগ্নাংশের ভগ্নাংশ এবং গুণের, মানে ভগ্নাংশের গুণ ও ভাগ এক কথায়। আচ্ছা, এরপরে শতাংশের গণনা, পার্সেন্টেজের অঙ্কটা তোমাদের জন্য নতুন, কারণ এইটা আগে সিলেবাসে ছিল না, ক্লাস 5-এও নেই। আচ্ছা, 10 নম্বরে চলে আসি। বহুভুজের পরিধি, ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ও আয়তক্ষেত্রের। আচ্ছা, তার মানে তোমরা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের যে অঙ্কগুলো করেছো সেই জাতীয় অঙ্কই আসবে। আচ্ছা, কোণ সম্বন্ধে ধারণা আসবে। কোণ সম্বন্ধে বলতে সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ, এগুলো ক্লাস 5-এ আছে। এর অধিকেও নতুন কিছু আছে, সেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত। আচ্ছা, বার ডায়াগ্রাম মানে তোমরা যে লেখচিত্র পড়েছো বা ছবি সংক্রান্ত অঙ্ক ছিল তোমাদের, সেইগুলো হচ্ছে এর অন্তর্গত। ঠিক আছে? এবার তাহলে অঙ্কে চলে আসি। কয়েকটা অঙ্ক সলভ আমরা করব এবং শিখব কতগুলো জিনিস, ছোট ছোট, বেশি কিছু না। আচ্ছা, সবার প্রথমে 1 থেকে 10 পর্যন্ত নামতা। তোমার নামতা ভালোভাবে মুখস্থ আছে তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার চলে আসি ধনাত্মক সংখ্যা। আজকে অল্প করে শিখবো, বেশি কিছু করব না, তাও অল্প করে একটু শিখবো। ধনাত্মক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যার মান পজিটিভ। যেমন মনে করো একটা সংখ্যা আছে 5। আচ্ছা, একটা বিষয় আছে, তোমরা এতদিন অঙ্কতে যে সংখ্যাগুলো লিখেছিলে সেগুলো কিন্তু বাংলায় ছিল, নবোদয় পরীক্ষায় কিন্তু সংখ্যাগুলো ইংরেজিতে থাকবে। ঠিক আছে? প্রথম বুঝতে অসুবিধা হবে, যেমন মনে করো বাংলার 4 আর ইংরেজির 8 একই, এগুলোতে একটু প্রবলেম হতে পারে, তবে আশা করি তোমরা মানিয়ে নিতে পারবে, অনেক টাইম আছে। তাহলে আমি বোঝানোর চেষ্টা করি যে ধনাত্মক সংখ্যা কী। মনে করো একটা সংখ্যা আছে 5। আচ্ছা, ইংরেজিতে লিখি 5 আছে। এই 5-এর সামনে কোনো চিহ্ন দেখতে পাচ্ছ? আশা করি পাচ্ছ না, কারণ
আচ্ছা, তাহলে সেটাকে কিছু নেই মানে প্লাস আছে এটা ধরে নিতে হবে, বোঝা গেছে? এটার ধারণা সব থেকে ইজি হয় সংখ্যারেখার দ্বারা। তাহলে আমি একটা সংখ্যারেখা আঁকছি, দেখো সংখ্যারেখা একটা দাগ রেখা, এই রেখার মাঝখানে থাকে জিরো। জিরো এর কোনো মানে ধনাত্মক না ঋণাত্মক না, এটা কোনো বিষয় না। চলে আসো এই জিরোর ডান দিকের সংখ্যাগুলোতে। জিরোর ডান দিকে থাকে 1, 2, 3, 4 ইত্যাদি। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই প্লাস আকারে থাকে। অন্যদিকে জিরোর বাঁ দিকেও কিছু সংখ্যা থাকে, যেগুলো হচ্ছে -1, -2, -3 ইত্যাদি। মানে এদিকে কিন্তু সংখ্যা আরও চলছে, -4, -5 চলছে, এদিকেও 4-এর পরে 5, 6, 7, 8, 9 তো সেভাবে কিন্তু চলছে, কোনো সমস্যা নেই। এইবার খেয়াল করে দেখো জিরোর ডান দিকে যে সংখ্যাগুলো আছে তার আগের চিহ্নগুলো কি প্লাস, তাই তো? তাহলে আমরা যেটা করতে পারি, ধরো একটা যে কোনো একটা সংখ্যা, ধরো যে কোনো একটা সংখ্যা হচ্ছে 7, তাহলে এই 7-এর সঙ্গে যদি আমরা +1 নিই, তাহলে বলো তো ইকুয়ালটা কত আসবে, সমান সমান কত হবে? এই 7-এর সঙ্গে যদি আমরা এই -1 নিই, তাহলে অ্যান্সার কত আসবে? তাহলে 6 হবে। আচ্ছা, সোমেশ্বর, তুমি কি দুটো অ্যাকাউন্ট থেকে আছো? দুটো অ্যাকাউন্ট জয়েন করেছো? মানে দুজনাতেই দেখছি শুক্লা লেখা আছে, তো আমি এই কারণে বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটুকুনি বুঝতে পেরেছো তো আশা করি। তাহলে যে সংখ্যা অন্য কোনো সংখ্যার সঙ্গে যদি আমি যোগ করি, তাহলে ওই সংখ্যার মানে আগের সংখ্যার মান বৃদ্ধি পায়, তাকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। অন্যদিকে যে সংখ্যা অন্য কোনো সংখ্যার সঙ্গে যুক্ত করলে সেই সংখ্যার মান কমে যায়, দেখো 7 থেকে 6 হয়ে গেল, তাহলে এই যে সংখ্যাটা -1, এটাকে আমরা কি বলবো? ঋণাত্মক সংখ্যা। এবার ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার আগে চিহ্ন ব্যবহার করা হয়। ধনাত্মক মানে পজিটিভ প্লাস চিহ্ন, ঋণাত্মক মানে নেগেটিভ মাইনাস চিহ্ন। তাহলে এইখানে যে -1 দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঋণাত্মক সংখ্যা। এখানে যে +1 দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, বলো এই পর্যন্ত কোনো সমস্যা আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করো তো, এই যে আমি সংখ্যা রেখাটা এঁকে দিলাম, এটা নোট করে নাও। খাতায় নোট করে নাও। নোট করা হয়ে গেলে আমাকে জানাবে।
হুম, যে আপাতত তুমি একাই আছো, আরেকজনও বোধহয় ইন্টারনেটের কারণে হয়তো বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। নেক্সট পাতায় চলেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঋণাত্মক সংখ্যা বলে দিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, এই যে বলছি না ধনাত্মক ঋণাত্মক, এই সংখ্যাগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে আমি নোট দিয়ে দেবো, হ্যাঁ? তোমরা নোট পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালের সঙ্গে তোমরা নোট পাবে, অসুবিধা নেই। অথবা গ্রুপে আমি পিডিএফ দিয়ে দেবো, তুমি খাতায় টুকে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আপাতত চলে আসি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা মানে তোমরা এইটুকুনি বুঝবে যে 1 2 3 4 এই জাতীয় সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এর বেশি আলাদা করে জানতে হবে না, ঠিক আছে? মানে স্বাভাবিক সংখ্যা আমি লিখে দিচ্ছি, 1 থেকে শুরু হবে, দিয়ে ধনাত্মকের দিকে চলবে, তাহলে 1 2 3 4 ডট 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 চলছে, এগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। বোঝা গেল? নোট করে নাও, লিখে নাও স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা লিখতে হবে, নোট করে নাও। লেখো যে স্বাভাবিক সংখ্যা সেট। ঠিক আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাকে বলো তো, স্বাভাবিক সংখ্যার মধ্যে কি শূন্য আছে? বলো, এই যে স্বাভাবিক সংখ্যার সেট নিয়েছি, এই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে কি আমরা শূন্যকে নিয়েছি? না, এখানে কিন্তু শূন্য নেওয়া হয়নি। ঠিক আছে, দেখো স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে শূন্য নেই। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কিন্তু 1 থেকে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য থাকে না। আচ্ছা, আমি 1 মিনিট টাইম দিলাম, এটা নোট করে নাও, এটা নোট করে নাও। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এবার চলে আসছি নেক্সট। চলে আসবো অখণ্ড সংখ্যা কী জিনিস সেখানে। দেখো, স্বাভাবিক সংখ্যা আমরা কি জানলাম? 1 2 3 4 5 এগুলো চলছিল স্বাভাবিক সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যা সেটের সঙ্গে যখনই আমরা শূন্যকে অ্যাড করে নেব, তখন সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। তাহলে তোমরা খাতায় কি নোট করবা? অখণ্ড সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট। তাহলে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? বলো, অ্যান্সার দাও। অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে কত থেকে? সঠিক উত্তর, ঠিক বলেছো। আচ্ছা, নোট করো না ওটা। হুম,
ওকে, নেক্সট। এবার চলে আসবো পূর্ণ সংখ্যাতে। আচ্ছা, পূর্ণ মানে কি বলো তো? পূর্ণ মানে কি? বলো, পূর্ণ মানে কি? পূর্ণ মানে বলো, পূর্ণ মানে কি? হ্যাঁ, যখন আমরা ঘড়া নিয়ে আলোচনা করি, যে ঘড়া ভরাট আছে, তাই তো, ঘড়ার একদম মাথা মুখ পর্যন্ত জল আছে, তাহলে সেটাকে আমরা কি বলি? পূর্ণ, তাই তো। আচ্ছা, যদি আমরা ছক নিয়ে আলোচনা করতাম, ছক, আচ্ছা ধরো একটা ছক আঁকছি, সেই ছকের প্রত্যেকটা ঘরে আমি টিক দিলাম, তাহলে আমি কি বলতে পারি? ছকের সবকটা ঘর পূর্ণ আছে, ঠিক। তাহলে এখানে পূর্ণ মানে হচ্ছে গোটা। আর কোনো জিনিস গোটা কখন হয়? যখন সেটা হয় সম্পূর্ণ, তাই না? তাহলে এখানে পূর্ণ মানে হচ্ছে সম্পূর্ণ, মানে যত সংখ্যা হয় সেই সংখ্যাগুলোকে একত্রে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। কিভাবে? দেখো, আচ্ছা তোমরা স্বাভাবিক সংখ্যা পড়লে, আচ্ছা তোমরা অখণ্ড সংখ্যা পড়লে, তোমরা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা পড়েছো, তাই না? তাহলে এখানে এবার আমরা পূর্ণ সংখ্যা জানবো। মনে করো এ হচ্ছে একটা সংখ্যা রেখা, সংখ্যা রেখার মাঝখানে কে থাকে বলো তো? বলো। ইয়েস, মাঝখানে শূন্য থাকে। আচ্ছা, ডান দিকে কি থাকে বলো তো? ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা থাকে ডান দিকে? ঠিক বলেছ। আর বাঁ দিকে থাকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে এখন ধনাত্মক সংখ্যার সেট আমরা কিন্তু জানি 1 থেকে শুরু হয়, এভাবে চলতে থাকে। আর ঋণাত্মক সংখ্যাও আমরা জানি -1 থেকে শুরু হয়, এভাবে চলতে থাকে। তাহলে এখন পূর্ণ সংখ্যার সেট এভাবে লিখব যে পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যার সেট মানে হচ্ছে সকল ঋণাত্মক সংখ্যা, 0 এবং সকল ধনাত্মক সংখ্যা, এই সবগুলোকে নিয়ে হবে পূর্ণ সংখ্যা। এবার এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে কখনো ভগ্নাংশ নিতে পারবো না। আমরা কোনো রকম দশমিক, 5.6 এরকম দশমিক ভগ্নাংশ নিতে পারবো না। বোঝা গেছে? যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমার হাতে একটা পেন আছে। কটা পেন আছে? একটা। আচ্ছা, আমার হাতে দুটো পেন আছে। কটা পেন আছে? দুটো। আচ্ছা বলো তো, এর মধ্যে একটা পেনও কি অর্ধেক আছে? নেই, সব কটা পূর্ণ। আমার কাছে একখানা আম আছে,
আমের সিজন চলছে, আম আছে। আচ্ছা, তাহলে এখানে আমটা কিন্তু গোটা, তার মানে যখন সংখ্যাগুলো আমরা বলবো সেগুলো যদি সম্পূর্ণ হয়, কোনো রকম অংশে না হয়, 1/2 অংশ, 5.6 দশমিক ভগ্নাংশ, এই যে জিনিসগুলো অংশ আছে লাস্টে, এরকম অংশ না হয় সেই রকম সংখ্যাগুলোকে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলবো। এখন এই পূর্ণ সংখ্যা দু ধরনের হয়, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা যার সামনে মাইনাস থাকে, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা যার সামনে কিছু নেই মানে প্লাস আছে, বোঝা গেল? আর হচ্ছে জিরো, এটাও কিন্তু এক ধরনের পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে অ্যান্সার দাও সোমেশ্বর, যে ধরো 9/7 আছে, 9/7, এটা কি কোনো পূর্ণ সংখ্যা হবে? অ্যান্সার কিন্তু আমি শুনতে পাইনি, জোরে বলতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, দেবনীল উত্তর দাও তো। -7.3 এটা কি পূর্ণ সংখ্যা হবে? হবে না, ঠিক বলেছ। আবার কোশ্চেন করব সোমেশ্বরকে। সোমেশ্বর বলো হচ্ছে -915307, এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা হবে? আচ্ছা, দেবনীল উত্তর দাও তো, এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে কিনা? হবে। দেখো, এই সংখ্যাটা আমি যে লিখলাম এটি একটু বড় জাতীয় সংখ্যা, বড় সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা, কিন্তু এটা কি কোনো রকম ভগ্নাংশ? এর মধ্যে কোথাও দশমিক আছে? নেই। এটা ভগ্নাংশও নয়, এটা দশমিক ভগ্নাংশও নয়, তার মানে এটা পূর্ণ সংখ্যা। সোমেশ্বর, বুঝতে পেরেছো? ভেরি গুড, ওকে। আচ্ছা, আমার একটা জিনিস মনে রাখবা, শেখার একটাই নিয়ম, তাড়াতাড়ি ভুল করব এবং সেই ভুলটা শুধরে নিয়ে শিখব। যদি আমি ভুলই না করি তাহলে আমি কিন্তু শিখতে পারবো না। দেখা গেলো আমি তোমাদের পড়াচ্ছি, পড়াতে পড়াতে কিছু ভুল বলে ফেললাম, তাহলে আমি কী বলবো পরক্ষণে? যে সরি, এটা ভুল হয়ে গেছে, এটা এইভাবে হবে, ঠিক আছে? তাহলে ভুল সবার হয়, আর ভুল করতে কোনো লজ্জা নাই, ভুল হোক, কিন্তু আমরা শিখব। ভেরি গুড। আচ্ছা, এবার চলে আসি, তাহলে পূর্ণ সংখ্যা বোঝা গেল, এটা নোট করে নাও। হ্যাঁ, পূর্ণ সংখ্যার অংশটা নোট করে নাও, এই অংশটা নোট করে নাও। ভেরি গুড। এবার চলে আসি যুগ্ম বা জোড় সংখ্যা। এটা আমি বোঝানোর আগে তোমাদের থেকে আমি উত্তর শুনবো। সবার প্রথমে শুনবো হচ্ছে দেবনীলের কাছ থেকে। দেবনীল, বলো যুগ্ম সংখ্যা বলতে কি বোঝো? আমি একটা দেখো, 91530756, এটা কি যুগ্ম সংখ্যা? দেবনীল উত্তর দেবে। আচ্ছা দেবনীল, বলো কি করে বুঝলে? তুমি তো 2 দিয়ে খাতায় ভাগ করোনি, চোখে থেকে বলছো, তাহলে বলো কিভাবে বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, দেবনীল যদি বলতে না পারো, সোমেশ্বর বলো তো। সোমেশ্বর বলো যে এটা জোড় সংখ্যা কেন?
একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। যে সংখ্যাটার শেষে, আচ্ছা আমি মুছে ফেললাম আর লিখছি আরেকবার, যে সংখ্যাটার শেষে অর্থাৎ এককের ঘরে, অর্থাৎ একদম ডান হাতে, ঠিক আছে, ডান হাতের সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটা যুগ্ম বা জোড় সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা সহজে একটু এইভাবে বলি, তোমরা নোট করো খাতায়, আমি লিখে দিচ্ছি। লেখো যে সকল, আচ্ছা আমার হাতের লেখা খুব খারাপ, কোনো অংশে বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, একটু আমি নিজেও জানি, ওকে। যাই হোক, যে সকল সংখ্যার ডান দিকের অঙ্ক 0, 2, 4, 6, 8, আচ্ছা এই দাগগুলো হচ্ছে অথবা চিহ্ন, হ্যাঁ, তাদের যুগ্ম বা জোড় সংখ্যা বলে। যেমন 34, 56 ইত্যাদি। নোট হয়ে গেলে আমাকে বলবে। তাহলে আমি স্ক্রিন ছড়িয়ে দিলাম, হয়ে গেছে সবার? ওকে ওকে ওকে। আচ্ছা আমি জোড় সংখ্যা কাকে বলে তোমাদের লিখিয়ে দিলাম, সেইটা দেখে দেখে আমাকে বলো তো অযুগ্ম সংখ্যা কাকে বলে। আচ্ছা দেবনীল বলো। যেটা খাতায় নোট করেছো সেটা দেখে দেখে বলো অযুগ্ম বা বিজোড় সংখ্যা কাকে বলে, একই রকম হবে। আচ্ছা বলো, সোমেশ্বর বলো। হ্যাঁ ঠিক বলেছে, একদম এটা বললেও হবে, অথবা আমরা ক্যালকুলেশন করবই না, চোখে দেখে কি করে বুঝবো, লিখে নাও, যে সকল সংখ্যার ডান দিকের অঙ্ক শূন্য, আচ্ছা এটা না অন্যভাবে লিখি, 1, 3, 5,
7 9 হয় তাদের অযুগ্ম বা বিজোড় সংখ্যা বলে। যেমন 4 47, তারপরে 101 ইত্যাদি। বলো, বুঝতে পেরেছো সবাই? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, নোট করা হয়ে গেলে আমাকে জানাও। ভেরি গুড, ভেরি গুড। এবার চলে আসি মৌলিক সংখ্যাতে। আচ্ছা, প্রথমে মৌলিক সংখ্যা কাকে বলে নোট করে নাও, তারপরে আমি বুঝাচ্ছি। লেখো, যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাদের মৌলিক সংখ্যা বলে। যেমন 2 3 5 7 11 13 ইত্যাদি। কমপ্লিট হয়ে গেলে বলবা। হয়ে গেছে? ভেরি গুড। এবার চলে আসি যৌগিক সংখ্যা। আচ্ছা দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে সেখানে আমরা লিখলাম যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায় তাদের আমরা বলি মৌলিক সংখ্যা। আচ্ছা, ওখানে একটা জিনিস লেখা হয়নি, উদাহরণটা। দাঁড়া, উদাহরণটা লিখতে হবে। না, লিখেছি তো, উদাহরণ লিখেছি তো। আচ্ছা, উদাহরণে দেখো ছিল হচ্ছে 2। 2কে আমরা শুধুমাত্র 1 দ্বারা ভাগ করতে পারি আর 2 দ্বারা ভাগ করতে পারি। এই 1 আর 2 এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি 2কে ভাগ করা যাবে? উত্তর হচ্ছে না। তাই 2 ছিল মৌলিক সংখ্যা। একইভাবে 3কে দেখো 1 এবং 3 নিজে এই দুটো সংখ্যা দিয়েই ভাগ করা সম্ভব, তাই 3 ছিল মৌলিক।
কিন্তু 4। দেখো তো এই 4কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, এই 4কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। 1 এবং 4 নিজে এই দুটো সংখ্যা দ্বারা ছাড়াও আর কি দিয়ে 4কে ভাগ করা যায়? সঠিক উত্তর। তাহলে এই যে 2 দিয়ে ভাগ করতে পারলাম, এই জন্য 4কে আমরা কি বলবো? যৌগিক সংখ্যা। বোঝা গেল? তাহলে যে সংখ্যাকে শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা নিজে এই দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে তাকে বলবো মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা নিজে ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাদের বলবো যৌগিক সংখ্যা। তাহলে নোট করা চালু করো, যৌগিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য অপর অন্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায় তাদের যৌগিক সংখ্যা বলে। যেমন দেখো আমরা ফার্স্টে একটু আগেই করলাম 4, 6, 18, একটা করি 44, 100 ইত্যাদি। আরও অসংখ্য সংখ্যা হওয়া সম্ভব, আমরা এই কটাই লিখি। লেখা হয়ে গেলে জানাবে। ওকে ওকে আচ্ছা, আমার হাতের লেখা তোমরা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসবো পরস্পর মৌলিক সংখ্যার কাছে। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমরা গসাগু আর লসাগু শিখেছো তো আগে? গসাগু এবং লসাগু শিখেছো আগে? ঠিক আছে, আমরা তার সাহায্যে করেও সুবিধা হবে। যে কোনো দুটো সংখ্যা, যে কোনো, সে সংখ্যাগুলো মৌলিকও হতে পারে, সে সংখ্যাগুলো যৌগিকও হতে পারে, যেমন সংখ্যাই হোক না কেন, তাদের গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটোকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। দেখো, ধরো একটা সংখ্যা নিয়েছি 14, আরেকটা সংখ্যা নিয়েছি 15। আচ্ছা, আমাকে বলো, এই যে 14 আর 15 নিয়েছি, এদেরকে কি দিয়ে ভাগ করা যাবে?
কী দিয়ে আমরা ভাঙতে পারবো? এক দিয়ে। আচ্ছা বলো তো, এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাবে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মানে আমি বলতে চাইছিলাম যে এক দিয়ে যেমন 14কেও ভাঙা যায়, 15কেও ভাঙা যায় বা ভাগ করা যায়, তেমনই অন্য কোনো সংখ্যা আছে কি যেটা দিয়ে 14 এবং 15 দুটোকেই ভাগ করা যাবে? হ্যাঁ, নেই, ঠিকই বলেছ। তার মানে এদের গসাগু হচ্ছে 1। তাই এই সংখ্যা দুটোকে আমরা কি বলবো? পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল? তাহলে এটা নোট করে নাও, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ বলো, কোনো সমস্যা? লিখে নাও। যে কোনো দুটি সংখ্যার গসাগু এক হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে। যেমন 14,15। আচ্ছা, কমা না দিয়ে ও লিখি। নোট হয়ে গেলে আমাকে বলবে। আস্তে শোনা যাচ্ছে? তাহলে মোবাইলের স্পিকারটা লাউড করে নাও। মোবাইলের স্পিকারটা লাউড করে। হ্যাঁ, এটা তুমি একটা ভালো সমস্যা বলেছো। এটা সমস্যা হয় এরকম। দেখো, আমি এই কারণে না নিজে হেডফোন দিয়ে আছি। তুমি হয়তো এটা আমি ফেস করেছি আগে। আমি এই কারণেই আর কি, আমার তো মানে দেখো, আচ্ছা আমার কাছে আরেকটা ডিভাইস আছে। এখানে আমি চেক করছি যে ঠিকঠাক ক্লাসটা হচ্ছে কি না। তা এটার সঙ্গে হেডফোন জোড়া আছে। আমি যদি স্ক্রিনটাকে একটু বড় করি তাহলে তুমি দেখতে পারবে। আচ্ছা, দেখা যাচ্ছে? এ দেখো, একটাতে ক্লাস চলছে, ঠিক আছে? আরেকটাতে দেখো, আমি কিন্তু চেক করছি যে ক্লাস হচ্ছে কি না। আর সেখানে আমি হেডফোন জুড়ে রেখে দিয়েছি, যাতে হচ্ছে মানে সাউন্ডটা শোনা যায়। মানে আমার সাউন্ড আমি শুনতে পাচ্ছি, সঙ্গে তোমরা যখন কথা বলছো সেই সাউন্ডটা শুনতে পাচ্ছি। নালে কিন্তু খুবই আস্তে শোনা যায়, আমি জানি। তা এই কারণে যদি পারো তো হেডফোন ইউজ করো। হেডফোন ইউজ করলে দেখবে যে ঠিকঠাক শুনতে পাচ্ছ, নাহলে শুনতে একটু অসুবিধা হয়। সঠিক সমস্যা বলেছো। তোমার কি হেডফোন আছে?
হ্যাঁ, তাহলে সেটা ব্যবহার করো, সুবিধা হবে। আশা করি সবার নোট করা হয়ে গেছে। আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি লেখো, আমি একটু জল খেয়ে আসি। চলে এসছি। আচ্ছা, বলো, লেখা হয়েছে? ওকে ওকে। আচ্ছা, এবার পরের কোশ্চেনে। যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা। আচ্ছা, যমজ মৌলিক সংখ্যার বিষয়টা কেমন? ধরো দুটো মৌলিক সংখ্যা আছে, যেমন মনে করো 3, তার পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 5। এই দুটো মৌলিক সংখ্যাকে যদি আমরা বড় থেকে ছোট বিয়োগ করি, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2 হবে। তাহলে যখন দুটো মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল তাদের 2 হয়, তাদের আমরা বলি যমজ মৌলিক সংখ্যা। আচ্ছা, লিখে নাও। দুটি মৌলিক সংখ্যার অন্তর বা বিয়োগফল দুই হলে তাদের যমজ মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 3 ও 5। আচ্ছা, আমি একটা লিখেছি, আর একটা উদাহরণ দেবে হচ্ছে দেবনীল। ইয়েস, সঠিক উত্তর। আর একটা উদাহরণ দেবে হচ্ছে সোমেশ্বর। মাইক অন করে বলবে। সঠিক উত্তর, একদম সঠিক। 11 ও 13 ইত্যাদি। নোট করে নাও, নোট হয়ে গেলে জানাবে। আচ্ছা, এমন কোনো বুদ্ধিমান ব্যক্তি নেই তো যারা স্ক্রিনশট নিচ্ছে? দেখো, স্ক্রিনশট কিন্তু কেউ নেবে না, নিতেই পারো, নিতে কোনো প্রবলেম নেই, কিন্তু খাতায় নোট করবে। হ্যাঁ, খাতায় নোট করবে।
স্ক্রিনশট নিলে সেটা মোবাইলে থেকে যায়, আর খাতায় কিন্তু লেখা হয় না। এই জন্য ক্লাসের কাজ ক্লাসে নোট করতে হবে। স্ক্রিনশট নিতে পারো ব্যাকআপের জন্য যদি হারিয়ে যায়, এই কারণের জন্য, কিন্তু খাতায় লিখবে। আর লেখা হয়ে গেলে আমাকে জানো। স্যার আমার আগে লেখা হয়ে গেছে। খুব ভালো। আরেকজন হলে বলবা। ঠিক আছে, তাহলে এবার চলে আসি পরের কোশ্চেনে। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক কোশ্চেন আছে যেগুলোর মধ্যে, যেগুলো আর কি সূত্র জাতীয় কোশ্চেন, মানে যেগুলো আজকে আমরা আলোচনা করলাম সেই জাতীয় কোশ্চেনগুলো তাকে উপরে লিখে দেওয়া আছে। ক্রমিক মৌলিক সংখ্যা আমি ছোট করছি। দেখো, সার্থক সংখ্যা, মূলদ সংখ্যা, আচ্ছা এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা আগামী ক্লাসে শিখব। এর নিচে অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা আগামী ক্লাসে শিখব। আজকে আমরা যা ক্লাস করলাম সেগুলো সম্পূর্ণটার পিডিএফ তোমরা গ্রুপে পাবে। সেখানে এই অ্যান্সারগুলো তোমরা, এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে পার্সোনালি। নতুন একটা বিভাগে চলে যাব যেটা নবোদয় বিদ্যালয় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে অনুচ্ছেদ। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট অংশ। এই অংশে যেটা হয় সেটা হলো, সবার প্রথমে আমাদের পড়তে হবে যে কি লেখা আছে অনুচ্ছেদে। সবাই নিজে নিজে স্ক্রিনে অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এবং এটা নিজের মতো করে পড়ো। আমি জোরে জোরে পড়ে শোনাচ্ছি, তোমরাও অবশ্য নিজে থেকে জোরে জোরে পড়বে নিজে শোনার জন্য। ঠিক আছে, আমি পড়ে শোনাচ্ছি। অনেকক্ষণ ধরে, আচ্ছা টিভি দেখলে, আচ্ছা অনেকক্ষণ ধরে টিভি দেখা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সত্যিই তো, অনেকক্ষণ ধরে টিভি যদি দেখা যায় তাহলে আমাদের চোখ খারাপ হয়ে যায়, তাই না? আচ্ছা আজকের দিনে তোমরা কি টিভি দেখো সারাদিন, নাকি মোবাইল নিয়ে দেখো? অ্যান্সার দাও। স্যার আমি ইয়েস। আচ্ছা আজকের দিনে টিভি খুব আনকমন জিনিস আর কি, কমন জিনিস না, আজকের দিনে মোবাইল ফোন কমন। ঠিক আছে, আচ্ছা পড়তে শুরু করি। হ্যাঁ, নৃত্য, সঙ্গীত এবং লড়াইয়ের বিভিন্ন প্রোগ্রাম এর চড়া আওয়াজ শ্রবণ শক্তি কেড়ে নিতে পারে। এই ভঙ্গিমায় অনেকক্ষণ টিভি দেখলে হাঁটু, পিঠ এবং মাংসপেশিতে ব্যথা শুরু হয়। টিভি দেখে খাবার খেলে, আচ্ছা অনেকে টিভি দেখতে দেখতে খাবার খাওয়ার অভ্যাস আছে, তাই না? টিভির সামনে একদম থালা ধরে খাবারটা নিয়ে চলে যাব, টিভি চালিয়ে বাঁ হাতে রিমোট থাকবে আর ডান হাতে খাবো, ব্যাস। ঠিক আছে, এরপরে আমাদের পাচন ক্রিয়া মন্থর হয়ে যায় এবং শরীর মেদবহুল হয়। আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য যুবক যুবতীদের মধ্যে
মনোবৈজ্ঞানিক সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, আমি এটার একটা উদাহরণ দিচ্ছি যে আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য কিভাবে যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যা তৈরি করে। আচ্ছা, তোমাদের চেনাশোনা দেখবা যে স্কুলে অনেকে বড় দাদা আছে যারা ক্লাস 10-এ পড়ে, অথবা হায়ার সেকেন্ডারি স্কুল হলে 11-12-এ পড়ে। তোমরা কি হাই স্কুলে পড়ো না প্রাইমারি স্কুলে পড়ো? আমি হাই আচ্ছা স্যার আমি প্রাইমারি স্কুলে পড়ি। আচ্ছা, তাহলে যে হাই স্কুলে পড়ো সেইটা ভালো বুঝতে পারবা। যে স্কুলে দেখবা বড় বড় যে দাদারা আছে তারা দেখবে একটু উগ্র স্বভাবের হয়, নিজেদের মধ্যে মারামারি করে, স্কুলের মধ্যে দৌড়াদৌড়ি করে। এইগুলো কিন্তু তাদের মধ্যে এসছে আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য দেখে। এইভাবে টিভি কিন্তু যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এবার কোশ্চেনে চলে আসি। আশা করি সবার পড়া হয়ে গেছে। কোশ্চেনে চলে আসি। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, উত্তর দেবে হচ্ছে সোমেশ্বর। অনেকক্ষণ টিভি দেখলে আমাদের হয় না, আচ্ছা প্রভাবিত, মানে অনেকক্ষণ টিভি দেখলে আমাদের কোন অংশ প্রভাবিত হয় না? 1 হচ্ছে মানসিক স্বাস্থ্য, 2 হচ্ছে উচ্চতা, 3 হচ্ছে পাচন ক্রিয়া, 4 হচ্ছে ওজন। তাহলে এই 4টে জিনিসের মধ্যে কোনটা প্রভাবিত হয় না অনেকক্ষণ টিভি দেখলে? সোমেশ্বর, উত্তর দাও। মাইক অন করি। উত্তরটা হয়নি, উত্তরটা সঠিক উত্তর দেবনীল দাও। হ্যাঁ, কি হবে জোরে বলো। স্যার চিলা উচ্চতা। চিলাটা আসলে কোশ্চেন নাম্বার হতো, এটা বি হতো, এটা সি হতো, এটা প্রিন্টিং মিস্টেক। অ্যান্সার হবে উচ্চতা। তুমি সঠিক উত্তর দিয়েছো। দেখো আমাদের এখানে কোশ্চেনে পরিষ্কার লিখে দিয়েছে আমাদের পাচন ক্রিয়া মন্থর হয়ে যায়, শরীর মেদবহুল হয়। তাহলে কোথাও কি উচ্চতায় কথাটা লেখা আছে? না, লেখা নেই। এই কারণে প্রভাবিত কি হবে না? উচ্চতা প্রভাবিত হয় না, কারণ কোশ্চেনে যেগুলো প্রভাবিত হয় সেগুলো বলে দিয়েছে, উচ্চতার কথা বলাই নেই। তার মানে উচ্চতা প্রভাবিত হয় না। তাহলে অ্যান্সার হলো আমাদের বি। দেবনীল সঠিক উত্তর দিয়েছ। আচ্ছা, এবার চলে আসি পরের প্রশ্নে। আচ্ছা, এবার উত্তর দেবে হচ্ছে সোমেশ্বর। আরেকবার চেষ্টা করো। আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যার সৃষ্টি করে। মনোবৈজ্ঞানিক সমস্যার সম্বন্ধর সাথে মনের, আচ্ছা এটা অপশান এ মনের, বি হচ্ছে হৃদয়ের, আচ্ছা সি হচ্ছে পাচনতন্ত্রের, আর ডি হচ্ছে শ্রবণ ক্ষমতার সম্বন্ধ আছে। তাহলে বলো সঠিক উত্তর কী হবে? সোমেশ্বর চেষ্টা করো, সঠিক উত্তর কী হবে? আরেকবার বলো। আরেকবার উত্তর দাও, কি বললে?
হৃদয়ের কোনো কিন্তু আচ্ছা, হৃদয়ের সঙ্গে সম্বন্ধ আছে? ব্যাপারটা হচ্ছে আতঙ্ক এবং হিংসাত্মক দৃশ্য যুবক যুবতীদের মধ্যে মনোবৈজ্ঞানিক সমস্যার সৃষ্টি করে। মনোবৈজ্ঞানিক সমস্যার সম্বন্ধ আছে হৃদয়, নাও অ্যান্সার হবে মনের সঙ্গে। মনোবৈজ্ঞানিক, মন থেকে এই কথাটা এসেছে, মন নামক কথা থেকে মনোবৈজ্ঞানিক কথাটা এসছে। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ, মন হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চেষ্টা করেছো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দেবনীল, পরের কোশ্চেনটা চেষ্টা করো। শিশুদের দৃষ্টিশক্তির উপর টিভি দেখার প্রভাব সব থেকে বেশি পড়ে কারণ, বলো। 4টে অপশান পড়ো, ABCD দিয়ে অ্যান্সার বলার চেষ্টা করো। অ্যান্সার বি বললে, তাই না? হ্যাঁ, অ্যান্সার বি হবে না, এখানে অ্যান্সার অন্যটা হবে। অনেক কাছ থেকে টিভি দেখে। হ্যাঁ, সি হবে। কাছ থেকে টিভি দেখলে চোখ খারাপ হয়ে যায়। আচ্ছা, এরপরে পরের জন্য চেষ্টা করো, পরের উত্তর। হ্রাস এর সমার্থক শব্দ, বলো কি হবে? বলো। এটা হবে কম। কম, ঠিক বলেছো, কম, কম হবে সঠিক উত্তর। তাহলে আজকে আমাদের পড়া মোটামুটি কমপ্লিট। বাড়ির কাজ আমি তোমাদের লিখিয়ে দেব না আজকে, কারণ আজকের ক্লাসটা আমাদের ডেমো ক্লাস ছিল। আমাকে দুজনাই জানাবা এক এক করে যে আজকের ক্লাস কেমন লাগলো। আজকের ক্লাস ঠিক আছে, তোমাদের ঠিক আছে। আচ্ছা, তোমাদের আগামী ক্লাসগুলোর রুটিনটা একটু নোট করে নাও, আমি রুটিনটা লিখিয়ে দিই তাহলে। লেখো যে সোম, যদি হয় সোম, বুধ, শুক্র, না তাহলে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এইট PM। শনিবারে আমার রাত 8টার সময় পড়া থাকে। রাত 8টা মানে 3টের সময় পড়ায়, 8টা 7:30টায় ছুটি দেয়। হ্যাঁ, তাহলে তো তুমি 8টার সময় ক্লাস করতে, 8টায় ক্লাস করতে পারবে না? একটু লেট হবে ক্লাসে। তাহলে 8টা 15 করে দিই, হবে তো 8টা 15-তে? ঠিক আছে স্যার। তাহলে শনিবার 8টা 15, হ্যাঁ। তাহলে এই 3 দিন হচ্ছে তোমাদের ক্লাস। আচ্ছা,
আমাকে হচ্ছে একটা কাজ করবা, আমি আজকে যে ক্লাসটা নিলাম সেই ক্লাসের ভিডিও তোমাদের লিঙ্ক গ্রুপে পাবা। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সার্চ করেও দেখতে পারো ইউটিউবে SSCC-JNV, এটা ইউটিউব চ্যানেল। আচ্ছা, এর ভিডিও লিঙ্ক তোমরা গ্রুপে পেয়ে যাবে আগামীকাল সকালে। আজকের ক্লাসের ভিডিও লিঙ্ক তোমরা আগামীকাল সকালে গ্রুপে পেয়ে যাবে। আর হচ্ছে আজকে যা ক্লাস করলাম, আজকে আমরা যা পড়াশোনা করলাম, স্ক্রিনে যে লেখালেখিগুলো দেখতে পেলে সেগুলোর পিডিএফ নোটস সেগুলোও তোমরা আজকে গ্রুপে পেয়ে যাবে ক্লাস শেষের পরে। ঠিক আছে, গ্রুপে আজকে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তোমরা প্রত্যেকের নাম লিখে আমাকে গ্রুপে পাঠাও। নিজের নামটা শুধু লিখে পাঠাবো যে আজকে আমি ক্লাসে ছিলাম, তাহলেই হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। কালকে একটুখানি সমস্যা হয়ে গেছিলো, তাই আমি দুঃখিত। আজকে ক্লাসের জন্য খুব ভালো লাগলো যে আজকে সফলভাবে আমরা ক্লাসটা করতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।